এরা নাকুব এরা প্রাইভেট সেক্রেটারি, উনি ডিএমদের এবং এসপিদের ক্র্যাশ মেসেজ পাঠাচ্ছে through police, availing the facility of police at court, যে উনি আজকে কমলপুর যাবেন, ওনার সমস্ত মুভমেন্ট, সিকিউরিটি, সমস্ত কিছু জন্য ডিএম এবং এসপিরা লুক আফটার করেন। ইজি অ্যান্ড টাইটেল ওখানে লেখা হয়েছে ওএসডি, সঞ্জয় মিশ্রার নাম উল্লেখ করা হয়েছে। হি ইজ নো মোর দ্য ওএসডি, হি ইজ নো মোর দ্য ওএসডি। কারণ উনি সঞ্জয় মিশ্রকে বিপ্লব দেব অনেস্ট রিকোয়েস্ট ওনাকে ওএসডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। On being selected by Sri Biplab Kumar Dev, Honorable Chief Minister, Government of Tripura, কবে এটা 20th April 2018, ত্রিপুরা, শ্রী সঞ্জয় মিশ্র তার অ্যাড্রেস দিয়ে লিখছে, is hereby engaged as OSD to the Honorable Chief Minister Tripura with immediate effect. তারপর টার্মস এন্ড কন্ডিশন, নির্মল অধিকারী, date 20th April 2018. Now that Biplab Dev is no more the Chief Minister, obviously Sanjay Mishra is no more the OSD. Then how come? এবং এখানে কি লিখছে যে নোটিফিকেশন আপনারা বিজেপি সেন্ট্রাল কমিটি যদি স্টেট কমিটি না দিতে পারে, সেন্ট্রাল কমিটি কি কন্ডিশন আমরা বললাম, যেগুলো কেউ তো দিক অপরাধটা এরকম কি অপরাধ করলেন, নিশ্চয়ই একটা গুরুতর অপরাধ করেছে। তাহলে এরা যদি না বলে তাহলে ধরে নেব হোয়াটসঅ্যাপে যে চিঠিটা আপনাদের কাছে ঘোরাঘুরি করছে, প্রত্যেকের মোবাইল টু মোবাইল, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ ঘোরাঘুরি করছে, এই ভিত্তিতেই ওনাকে স্যাক করা হয়েছে, কাঁটাকাতে বের করে দেওয়া হয়েছে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই দুদিন আগে কোন একটি সমাবেশে, যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে, কাজে উনাকে সংগঠনের দায়িত্ব নিতে হচ্ছে এবং সেই কারণেই নাকি উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা বুঝতে করতে পারছি না যে লোকটা সংগঠন চালাতে ব্যর্থ হয়েছে বিপ্লব দেবের কথা অনুসারে, এই ভদ্রলোক প্রশাসন কিভাবে চালাবে? প্রাক্তন বলছেন যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে। সংগঠন তো বর্তমান যিনি রয়েছেন ওনার হাতেই ছিল, ওনার থাকাকালীন সংগঠনটা দুর্বল হয়ে পড়েছে। তাহলে যে ব্যক্তি সংগঠন চালাতে পারে না তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে প্রশাসন কিভাবে ত্বরান্বিত করবে, এটাই ত্রিপুরা রাজ্যের জনগণের জিজ্ঞাসা। নাকি শাক দিয়ে মাছ ঢাকা করছে? যে গুরুতর অপরাধ উনি করেছে তার ফিরিস্তি, যে পাপ উনি করে গেছে তার ফিরিস্তি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা জানতে চাইছি। আমি 18 তারিখ আমি বিকেলবেলা ফ্লাইটে আসি, 3:35 ডিপার্চার কলকাতাতে। আমি আগরতলা এসে দেখলাম, আমি যখন আমার লাগেজ গুলো নিয়ে বেরিয়েছি, আমার গাড়িটা খুঁজে পাচ্ছিলাম, দেখলাম 10-12টা গাড়ি দাঁড়ানো। আমি আমার যে পিএস ওনাকে জিজ্ঞেস করলাম, এই গাড়ি আমার জিপিসি কোথাও গেছেন? তো না স্যার, আমাদের প্রাক্তন হেলিকপ্টার করে ধনপুরে গেছেন, তো গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়ানো। এবং
প্রচন্ড ইনকনভিনিয়েন্স প্যাসেঞ্জারদের হচ্ছিল। 12টা গাড়ি যে সমস্ত জায়গা দিয়ে ডিপার্চার, এক লাইনে দাঁড়িয়ে ছিল 12খানা গাড়ি। তো স্বাভাবিক আমার মতো সাধারণ যাত্রীদের দারুণ অসুবিধা হচ্ছিল নিজের গাড়ি খুঁজে পাওয়া। তারপর যে ঘটনাগুলো আমি দেখছি যে একটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যের বর্তমানে রাখা হচ্ছে, জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তনের এখনো প্রাক্তন জাস্ট একজন মেয়র, একজন বিধায়ক হয়েছে। যে কোনো একজন সাধারণ বিধায়কের মতন যিনি প্রাক্তন, উনি একজন বিধায়ক পান। তো প্রাক্তনের জন্য যে সুযোগ সুবিধাগুলো মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, যে সিকিউরিটি কাভারেজ মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, সেগুলো এখনো পেয়ে যাচ্ছে। হাও অন্য বিধায়করা কেন পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর আবাসন এখনো প্রাক্তনের দখলে কেন? কদিন হলো উনি যখন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন, তখন যিনি প্রাক্তন হয়েছিলেন উনি কদিনের মধ্যে আবাসনটা ছেড়ে দিয়েছিলেন নিশ্চয়ই জানা আছে। 14 তারিখ রেজিগনেশন দেওয়ার পর আজকে 20 তারিখ, 6 দিন এখনো চিফ মিনিস্টার আবাসনটা উনি দখল করে রেখেছে। এখন জনগণের ট্যাক্সের টাকা উনি যেটা প্রাপ্য না, সেই সিকিউরিটি কাভারেজ নিয়ে এখন সাধারণ বিধায়ক হিসেবে উনি এখনো ঘুরে বেড়াচ্ছে। হি ইজ এনজয়িং অল পাওয়ার্স এন্ড ফ্যাসিলিটিস as that of the chief minister which he is not attacking. এই প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে যার বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই, যার বিন্দুমাত্র লজ্জা নেই, এই প্রেস মিটের মাধ্যমে তাকে বলার চেষ্টা করছি যে তুমি এন্টাইটেলড না, এই সিকিউরিটি কাভারেজ নিয়ে তুমি ঘোরাঘুরি করা তোমার এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী আবাসনে এতদিন থাকা তোমার এন্টারটেনমেন্টে পড়ে না। ওকে ইনডাইরেক্টলি বার্তা দেওয়ার কোনো মানে হয় না, বেলা যার কোনো লজ্জা নেই। কাজে পরিষ্কার ভাবে এর থেকে জিনিসগুলো কেড়ে নিতে হবে। He does not have any sense of his own, and immediately if he has got minimum self-ego, self-respect, he should immediately vacate the chief minister's residence which he is illegally occupying. ত্রিপুরা জনগণ জানতে চায় কি এরকম অপরাধ উনি করলেন যাতে তাকে ডেকে নিয়ে সেট করা হলো এবং এয়ারপোর্ট থেকে ইনস্ট্রাকশন হলো তুমি এয়ারপোর্ট থেকে সোজা রেজিগনেশন টেন্ডার করো। যদি বিজেপির পক্ষ থেকে কোনো কিছু না বলা হয়, ধরে নেব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে 4-5 পৃষ্ঠার একটা চিঠি ঘুরে বেড়াচ্ছে, ওটাই বোধ হয়, ওই সমস্ত কারণেই বোধ হয় ওনাকে স্যাক করা হয়েছে। That is what I have to say. এখন আশিস বাবু কি বোঝাতে চাইছেন? উনি ওখানে ষোলবেলা গিয়ে বলছেন, ধনপুরে গিয়ে বলছেন অনেকে ভেবেছিল যে আমি রেজিগনেশনের পর আমি দিল্লি কেটে পড়বো না, আমি থাকবো 2023-এর দ্বিগুণ শক্তি নিয়ে। আমি কে বলছি ত্রিপুরাবাসী তোমাকে এরকম ভাবে এত সহজে তুমি দিল্লি উড়ে যাবে? ত্রিপুরাবাসী কিন্তু সেটা হতে দেবে না। চেয়ারে বসে যে মাত্রায় পাঠ করেছেন, যে মাত্রায় এই চেয়ারটাকে অবমাননা করেছেন, এই চেয়ারটাকে ডিগ্রেড করেছেন,
দুর্নীতি করেছেন, দুর্নীতিকে মদত দিয়েছেন, ত্রিপুরাবাসী আপনাকে সহজে এত তাড়াতাড়ি যেতে দেবে না। Each and every illegal things that you have done under the capacity of the Chief Minister will be looked into the near future, and appropriate action will be taken in that aspect. So don't ever think that you will flee the state as per your whims and wishes. আপনার ছেলে কথা বলছে, রাজ্যের মানুষ আপনাকে অন্য জায়গায় দেখতে চায়। আমাদের দাবি থাকবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এই কটা দিন 14 তারিখ রেজিগনেশন দেওয়ার পর till the swearing of the swearing এর পর, not resignation, after the swearing in of the next chief minister, মানিক বাবু যবে swearing in করেছেন তারপর থেকে বিপ্লব দেব was no more the chief minister. In spite of that, যে সিকিউরিটি কভারেজ, গাড়ি ঘোড়া, তেল, জনগণের ট্যাক্স, আমাদের টাকা উনিও ব্যবহার করছেন। ডাইরেক্টর জেনারেল পুলিশের কাছে আমার অনুরোধ থাকবে ওনার থেকে যেন সেই টাকা আদায় করা হয় এই কটা দিনের, and immediately to stop illegal undue privileges that he is prevailing. Who is this? 8ই মার্চ, আমি একটা ভুল না বলে থাকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের রাজ্যে আসেন এবং থানাও প্রশংসা করেন বিপ্লব দেব তার সরকার এবং সরকারের কাজকর্ম নিয়ে ভীষণভাবে প্রশংসা করে গেছে। এমনকি গুরুতর অপরাধ বিপ্লব দেব উনি করলেন যে তাকে আর্জেন্টলি দিল্লিতে ডেকে নিয়ে 14 তারিখ সোজা এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছেন রাজভবনে তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমাদের দলের তরফ থেকে মাননীয় প্রাক্তন বিধায়ক আশিস বাবু সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলের কাছে জানতে চেয়েছিলেন যে কোন পরিস্থিতিতে বিপ্লব দেবকে পদত্যাগ করতে হয়েছে। তার সদুত্তর এখনো আমরা ত্রিপুরাবাসী আমরা জানতে পারলাম না। নানাভাবে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন, নানা ধরনের চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো সার্কুলেট হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাই ভারতীয় জনতা পার্টির কাছে যে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। Or you two will be a prototype of the former chief minister. আমরা সেরূপ আপনাকে দেখতে চাই। বর্তমানের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ব্যাপারে উনি যেন যথাযথভাবে যা সিকিউরিটি কভারেজ পাওয়ার বর্তমান চিঠি লিখেছে ডাইরেক্টর জেনারেল পুলিশকে। আই এম হ্যাপি, উই আর হ্যাপি। আমার কোনো লম্বা কনভয়ের দরকার নেই। আমার সিকিউরিটি কভারেজ এত লম্বা চড়ার আমার এই 10-12টা গাড়ি নিয়ে আমি ঘুরতে আমি চাই না। মিনিমাম সিকিউরিটি কভারেজ যেন আমাকে প্রদান করা হয়। ইউ নো হোয়াট, আমি জানি হয়তো আপনি ইনডাইরেক্টলি একটা বার্তা দিতে চাইছেন। বোকা এবং প্ল্যান এবং ক্ষমতা লোভী যারা
তাদেরকে এই ইনডাইরেক্ট ভাবে বলার কোনো দরকার নেই। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দিন যে ফরমানের সিকিউরিটি কভারেজ, যে গাড়ি ঘোড়া জনগণের ট্যাক্সের টাকায় জিনিস ঘুরে বেড়াচ্ছেন, সেটা যেন কার্টেন করা হয়। লেখা রয়েছে সিএম রেসিডেন্স অবলিক সিএম রেসিডেন্স থেকে এই ক্রাশ প্যাসেঞ্জার পুলিশকে বলছে তুমি এটা সার্কুলেট করে দাও, জাস্ট গো থ্রু ইট এন্ড এভরি ওয়ার্ড। আমার প্রশ্ন হচ্ছে, হাউ কাম the Chief Secretary, the Director General of Police, is entertaining this illegal request or order? DM SPরা স্বাভাবিকভাবে they are in a ridiculous position. একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওনাদেরকে পড়তে হচ্ছে, কারণ ডিএম এবং এসপি প্রোটোকলে কাভার করে না বিপ্লবদেরকে হেলিপ্যাডে রিসিভ করা, কিন্তু তাদেরকে করতে হচ্ছে। কালকে দেখলাম বর্তমান এবং প্রাক্তনের মধ্যে একটা ফারাক, দুজনেই জল দেখতে নেমেছে। প্রাক্তনের সাথে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার প্রেজেন্ট ছিল, বর্তমানের সাথে ওনার পিএসও এবং যারা পিএসএর বন্ধুরা ওনাকে এসকর্ট করেন ওনার সাথে ছিল। তাহলে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার আর আদার পুলিশ অফিসার কিভাবে প্রাক্তনের সঙ্গে ছিল গতকাল জল যখন দেখতে গেছে? আমাদের দাবি থাকবে Director General of Police এর কাছে to immediately withdraw all illegal security coverage that is being awarded to a mere MLA. He is not the leader of the opposition also. বর্তমান যিনি লিডার অফ দ্য অপোজিশন ক্যাবিনেট র্যাঙ্কের সমতুল্য, he is also not enjoying the same privileges that the ex is a mere MLA is getting from on behalf of the government. প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন আমাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশে রয়েছেন জনপ্রিয় কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা মহাশয়, আমাদের মিডিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যে কারণে প্রেস মিট 11th of এই মাসের 11 তারিখ আমি এবং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আমরা উদয়পুরে যাই। সারা দেশ থেকে 428 জনের মতো নেতা কর্মীরা ওখানে সংগত হয়েছিলেন, আমাদের চিন্তন শিবির করেছিলেন। চিন্তন বৈঠক চলাকালীন আমি খবর পাই আমাদের রাজ্যে একটা পট পরিবর্তন হয়েছে। গত 14 তারিখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে বাধ্য করেছে পদত্যাগ করতে।
ঘটনাটা জানার পর রাজ্যবাসীর মতো আমরাও একটু বুঝে উঠতে পারছি এমন কি পরিস্থিতি হলো, এমন কি গুরুতর অপরাধ উনি করলেন যে তাকে স্যাক করতে হয়েছে। হেলিকপ্টার অন্য কেউ সুযোগ পাচ্ছেন, হু ইজ ইট টু কল? কলেজ চলছে, কলেজ চলাকালীন ক্লাস বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করা হয়ে অথরাইজড আন্ডার হোয়াট ক্যাপাসিটি? তার মানে হি ইজ ট্রাইং টু মেনে নিতে পারছে না মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়াকে, এবং হি ইজ ট্রাইং টু রান এ প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমানকে ডাউনগ্রেড দেখানোর উদ্দেশ্যে নেই এই জিনিসগুলো করা হচ্ছে। আমি বর্তমানকেও বলবো যে অন্যায়, বেবিচার, অবমাননা এই চিফ মিনিস্টারের চেয়ারের সঙ্গে করা হয়েছে, আপনি আশা করি সেটা অন্তত রক্ষা করে চলবেন, এবং যে ইলিগাল ভাবে সে বাড়ি দখল থেকে শুরু করে তার পুলিশ এসকর্ট কভারেজ এগুলো যে অন্যায়ভাবে সে এভেল করছে সেগুলো অবিলম্বে বন্ধ করুন, আদারওয়াইজ ইউ টু উইল বি ট্রিটেড। এই জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নয়নের জন্য সাধারণ মানুষকে তার দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা পরিকল্পনা মাফিক কাজ শুরু করা উচিত। এক জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা জরুরি পরিষেবা নিয়ে আমার কিছু বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরছি। গতকালকে বর্ষণে রাজধানী আগরতলাবাসী প্রচন্ড দুর্ভোগের সম্মুখীন হয়। অধিকাংশ শহরবাসী তারা শুধু নাকালেই হননি, এই জলমগ্ন আগরতলা শহরে ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে বর্ষা হলে জল দাঁড়িয়ে পড়ে, এটা নতুন কোনো বিষয় নয়, এটা আগরতলা শহরে যারা বসবাসকারী তাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এবং এটা খুব প্রত্যাশিতই যে যখন যে সরকার থাকবে এই সরকার এই বিষয়টাতে নজর দেবে এবং তার সমাধানের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে। 2018 সালে যখন সরকার পরিবর্তন হয়, ঠিক বর্ষার জলমগ্ন অবস্থা বর্তমান সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার নির্বাচনী কেন্দ্র বনমালী, সারা শহর যেখানে যেখানে জল দাঁড়িয়েছে সেই অঞ্চলে উনি জনগণের সম্মুখে দাঁড়িয়ে তা পরিদর্শন করেন, এবং উনি 18 সালে এই জলমগ্ন পরিস্থিতি থেকে শহরকে বা শহরবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য যে কথাগুলি বলেছেন, আমি একটা খবর কাগজ কোট করেছি, আমি এটা আপনাদের সঙ্গে বলছি, বা ডাইভার্ট করে আরেক জায়গায় নিয়ে জলমগ্ন করা, এটা কোনো পরিকল্পনা নয়, এটা উন্নয়ন নয়। আজকে বনবাণীপুরের মানুষ তারা যেমন ভুগছে, সারা শহরের মানুষও ভুগছে। যারা শুধু বনমালীপুরের উন্নয়নটাকে গুরুত্ব দিয়ে শহরটাকে বঞ্চিত করেছে, আজকে এক যুগে আগরতলা কর্পোরেশনের এলাকাগুলি উন্নয়নের জন্য
আগরতলা কর্পোরেশন সঠিক পদক্ষেপ গ্রহণ করুক, পরিকল্পনা গ্রহণ করুক, নয়তো শহরবাসী তাদেরকে রেহাই দেবে। আগরতলার এই ছবিটা ভেসে আসবে। একই সমস্ত জায়গাকে গতকাল সুদীপবাবু সহ আমরা আগরতলা শহরে আনাচে কানাচে বহু জায়গায় গেছি। যদিও রাজ্যের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আগরতলা কর্পোরেশনের মেয়র শুধুমুখী নেতারা সব জায়গায় ঘুরে বেরিয়েছে এবং এই জলের উপর দিয়ে হেঁটে ফটো সেশন করেছেন এবং বলেছেন, কারণ যে কথাটা গর্ব করে বলেছিলেন যে স্মার্ট সিটির সুফল এই শহরের মানুষ পাচ্ছে এবং আগামী দিনগুলিতে যে সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য 23-এ লড়াই হবে, স্মার্ট সিটি হবে তার একটা পালন। কিন্তু গতকালকে দেখলাম ঠিক উল্টোটা। বাম আমলে নাকি ভুল পরিকল্পনা ছিল, এই ভুল পরিকল্পনা রূপায়িত হওয়ার কারণে আগরতলা শহর জলমগ্ন হচ্ছে। ভয়ে যদি নেই আমি যে বাম আমলের পরিকল্পনা ভুল হয়েছিল এবং এই ভুলটা সংশোধন করার দায়িত্ব তো আর বামফ্রন্টকে দেওয়া হয়নি। এই রাজ্যের মানুষ পরিবর্তন করে বিজেপি সরকারকে দিয়েছিল। বিজেপি সরকার প্রায় 50 মাস অতিক্রম করে এখন যদি বামফ্রন্টের ঘাড়ে ঘুষ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চান, শহরবাসীকে আবারও তাদের দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে এই শহরের যে নগ্নচিত্র যেটা উঠে এসেছে, 1000 কোটি টাকার স্মার্ট সিটি প্রকল্পে যে অর্থ ব্যয় হয়েছে তার পেছনে কারা এই পরিকল্পনা রূপায়ণে কাজ করেছে। কারণ এই সরকারের যারা দায়িত্বে আছেন তারাই তো বলেছে যে বাম সরকার কিছু করতে পারে, আমরা করে দেখিয়েছি। তাহলে এই পরিকল্পনার অর্থ ব্যয় এটা নিয়ে তো তদন্ত হওয়া উচিত। যারা দায়িত্বে ছিলেন অফিসার থেকে শুরু করে এখানে নির্বাচিত প্রতিনিধিরা এবং নগর উন্নয়ন দপ্তরের মুখ্যমন্ত্রী তো একসময় দায়িত্বে ছিলেন, আজকে কেন এই স্মার্ট সিটির অর্থ ব্যয় নিয়ে একটা তদন্ত হবে না? এই অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় ত্রুটি, কি কারণে? দেখা যাচ্ছে যে সর্বকালীন রেকর্ড গতকালকের বর্ষা শহরের সমস্ত এলাকায় আজকে জলমগ্ন চিত্র উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে যে ছবি বেরিয়ে এসছে আজ থেকে 5-7 বছর আগে সেই সমস্ত অঞ্চলে কিন্তু জল দাঁড়াতো না। আজকে এত কাজ করার পর, স্মার্ট সিটির এত উন্নয়নের পর দেখা গেল কালকে এই প্লাবনে একদিক থেকে যেমন জল নিষ্কাশনী ব্যবস্থার বেহাল চিত্র উঠে এসেছে, ট্রাফিক ব্যবস্থার নগ্ন চিত্র উঠে এসেছে। সারা শহর জুড়ে কোনো ট্রাফিক কন্ট্রোল ছিল না। এটা কি সরকার চলছে, কি প্রশাসন চলছে? ক্ষমতার অদল বদল হবে, মুখ্যমন্ত্রীর অদল বদল হতে পারে, নতুন দায়িত্ব পাবেন। তার কিন্তু সদল বলে যারা প্রাক্তন, যারা নতুন দায়িত্ব পেয়েছেন সবাই রাস্তায় নেমেছেন। তারা জামা কাপড় ভিজিয়ে মানুষকে কি বুঝাতে চাইছে? মানুষ কি চাইছে? মানুষ তো ফটো সেশন চাইছে না, মানুষ চাইছে সত্যিকার অর্থে তার একটা সুরাহা হোক, বন্যায় যেন বানভাসী হতে না হয়, মানুষকে যেন তার বিষয় সম্পত্তি সেটার জন্য ক্ষতি স্বীকার করতে না হয়। এত কাজ করার পরেও যখন দিনের পর দিন মানুষের দুর্দশা বেড়ে চলেছে, তার মানে দুর্নীতির আশ্রয় নিয়েছে স্মার্ট সিটি। যে স্মার্ট সিটির পরিকল্পনা নিয়ে বারে বারে আমরা বলার চেষ্টা করেছি যে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হোক, কারণ এই প্ল্যানিংটা হবে বর্ষার কত জল অ্যাকুমুলেট হয় তার একটা 10-15 বছরের প্রিভিয়াস রেকর্ড নিতে হবে এবং আগামী দিনে ভবিষ্যতে 10-15-25 বছরে কি পরিমাণ জল অ্যাকুমুলেট হবে এবং তার যে ড্রেনেজ সিস্টেম সেটার উপরে হবে অর্থ ব্যয়। যখন যেখানে যে কোনো ভাবে যে খুশি মতো মর্জি হবে, এবং আমরা দেখেছি যে আগরতলা শহরের একটা উন্মাদ অফিসারের হাতে আজকে কর্পোরেশনের দায়িত্ব পড়েছে, যে যখন খুশি যা খুশি করে বেড়াচ্ছে, তাকে বলার কেউ নেই।
তার কাজ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার মতো জনপ্রতিনিধিদের কোনো এখতিয়ারই আমার নজরে আসছে না। এবং সাধারণ মানুষ শুধু দুর্ভোগই নয়, সাধারণ মানুষ এখন তার মর্যাদার প্রশ্নে তাদের যে কথা বলার যে অধিকার, সেই অধিকারটাও খর্ববোধ করছে। মানে বেশি একটা কিছু করতে পারবো না, কিন্তু আগামী বর্ষাতে যাতে বনমালীপুরের মানুষেরা, আগরতলার মানুষেরা এই জল থেকে মুক্তি পেতে পারে, এই বিষয়ে সরকার বদ্ধপরিকর। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল, সবকিছুর সঙ্গে আগরতলা শহরেরও এই জলবন্ধ বা জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নতি হবে, এটাই মানুষ চাইছিল। এবং যথাযথভাবে সরকারের মুখ হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে উনি এই পদক্ষেপের কথা সেখানে দাঁড়িয়ে মানুষকে আশ্বস্ত করে বলেছিলেন। তারপরে অনেকটা সময় কেটেছে এবং দেখা গেছে যে 2020 সালে 15ই আগস্ট আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী উনি আবার শহরবাসী জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে যখন কমান্ড কন্ট্রোল সেন্টার এর একটা অনুষ্ঠানে গিয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন, আজকে বনমালীপুর বা আগরতলার প্রায় 90% এই বর্ষার জলের কারণে দুঃখী হতেন। তারা যে মুক্তি পেয়েছেন তার একটা বড় কারণ হচ্ছে কমান্ড কন্ট্রোল সেন্টার। উইদিন মিনিট ডিপার্টমেন্টকে নির্দেশ করা হয় যে এই জায়গাতে জল জমেছে, এই জায়গাতে বৃষ্টি হয়েছে, এই জায়গাতে পাম্প লাগাতে হবে, এভাবে জল নিষ্কাশন ব্যবস্থা ইমপ্রুভ করবে। মানে 90% নিষ্কাশনী ব্যবস্থার যে উন্নতি, তার সুফল আগরতলাবাসী আগস্ট মাস 2020 সালে তারা পেতে শুরু করেছে। আজকে 2022 সালে আমরা মে মাসে গতকালকের যে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আশাবাদী ছিলাম যে আগরতলা শহর স্মার্ট সিটি হয়েছে। যারা এই স্মার্ট সিটি উন্নয়ন নিয়ে নানাভাবে জনসম্মুখে তার সুফলের কথা এতদিন বলে এসছে, এই স্মার্ট সিটির পরিকল্পিত যে সমস্ত কার্য সম্পাদন করা হয়েছে, ধরেই